প্রথম প্রশ্ন যে আপনি কেন জামাতে ইসলামীতে, পাশাপাশি প্রশ্ন কথা আসে যে মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা কেন জামাতে ইসলামীতে? অনেকের কাছে বেমানান, অনেকের কাছে খটকা, অনেকের কাছে নানান প্রশ্ন, যেন এটা এটা হতেই পারে না, না হওয়ার মতন একটা বিষয়। সেটা কিভাবে হলো, বাস্তব হলো, একটু ভেতরের কথা জানতে চাই। হঠাৎ করে তো নিশ্চয়ই না। তোমার প্রশ্নটা স্বাভাবিকভাবে খুবই খুবই প্রাসঙ্গিক এবং খুবই, কেন আমি হঠাৎ করে জামাতে ইসলামে অংশগ্রহণ করলাম। তুমি নিশ্চয়ই দেখেছো, কালকেও আমি তোমাকে বলেছি যে কি করে তারেক রহমান সাহেব জামাতকে বলতে পারে যে লাখো লাখো মানুষকে আপনারা হত্যা করেছেন, লাখো লাখো মা বোনের ইজ্জত নষ্ট করেছেন। এই কথাটা কি উনার 91 সনে মনে ছিল না, যখন জামাতে ইসলামকে নিয়ে সরকার গঠন করেছিলেন? যখন আমি মেজর আক্তার বাধা দিয়েছিলাম, আপনাকে বলেছিলাম এই কাজটা করা ঠিক হবে না আপনাদের, তখন তো আপনি বলেছিলেন যে না, জামাত আমাদের বন্ধু, আপন লোক। তারপরে 2001 সনে আপনি এই জামাতকে নিয়ে আবার সরকার গঠন করেছেন, এবং জামাতের দুজন মন্ত্রী প্রমাণ করেছে যে এরকম পরিবেশেও তারা ভালো থাকতে পারে। তারপরে জামাতের নেতাদেরকে যারা যুদ্ধাপরাধী ছিল তাদের ফাঁসি হয়েছে, আপনি একটি টু শব্দ করেন নাই, দলকে তাদের পক্ষে কথা বলতে সুযোগ দেন নাই, তাদের এই মৃত্যুগুলোর জন্য আপনি ন্যূনতম প্রতিবাদ জানান। তারপরে 15 বছর আপনি জামাতকে নিয়ে কথা বলেছেন, আমাদেরকে কাউকে জামাতের বিরুদ্ধে কথা বলতে দেন নাই, কথা বললে আপনি তেড়ে উঠেছেন, তাদের উপরে হুমকি ধুমকি দিয়েছেন, বহিষ্কার করেছেন। আজকে যেখানে জাতি সবাই ঐক্যবদ্ধ হওয়ার কথা, যেখানে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে শক্তিগুলো ছিল, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল, তাদের ঐক্য ধরে রাখার জন্য আপনার দায়িত্ব। আপনি সবচেয়ে বড় দলের নেতা, আপনি আগামী দিনে সরকার গঠন করবেন, যে নির্বাচন হতে যাচ্ছে সেই একমাত্র সম্ভাবনাময় দল হলেন আপনি, যেখানে বিজয়ের মালা আপনার গলায় পড়বে বলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। সেখানে আপনার দায়িত্ব ছিল সবাইকে ঐক্যবদ্ধ করা, সবাই। কিন্তু আপনি তা না করে আপনি একটি সপ্তাহব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেছেন। সে রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি করেছেন, ভালো কথা। আমি নিজেও আপনাকে বলেছি যে এটা ভালো পদক্ষেপ নিয়েছেন, যে রাজনীতিতে আপনি ফিরে আসার জন্য, রাজনীতিতে আপনি অ্যাক্টিভ হওয়ার জন্য, এবং রাজনীতির নেতৃত্বে আপনি এখনো আছেন, এখনো আপনি ড্রাইভিং সিটে আছেন। এটা প্রমাণ করার জন্য আপনি পাইলটিং করতেছেন বাংলাদেশ জাতীয়বাদী দলকে, এটা প্রমাণ করার জন্য এই অনুষ্ঠানগুলো প্রয়োজন ছিল। কিন্তু সেখানে আপনি হঠাৎ করে জামাতের বিরুদ্ধে বিষোদ্গার কেন করলেন? এবং একদিন না, লাগাতার আপনি একটা বিলেন তৈরি করছেন, আপনার প্রতিপক্ষ তৈরি করছেন। এখন বিলেন তো আওয়ামী লীগ না, এখন আপনি আওয়ামী লীগের বয়ানে কথা বলছেন কেন? আপনি এখন আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করতেছেন, কিন্তু আওয়ামী লীগের ভোট টানলে তো আওয়ামী লীগের পক্ষে কথা বলতে হবে। আপনার যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আপনার নেতা কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে দিয়েছে, চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগের বাড়ি ঘরে গিয়ে, আওয়ামী লীগের দোকান। কিন্তু আক্তার ভাই, তারেক সাহেব যেটাই করেছেন, আপনি আপনার জায়গা থেকে কেন স্যাক্রিফাইস করেছেন? তারেক রহমান ধরলাম ভুল করেছেন, উনি অন্যায় করেছেন। আমি তো বেসিক আরো প্রশ্নে যাব আপনার কাছে, আপনি নিজে কেন ওনার ভুল সিদ্ধান্ত, ওনার রাজনীতির ভুল? আপনিও তো আপনার জীবনে অসংখ্যবার জামাত ইসলামী সমালোচনা করেছেন, তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, করেননি কি? আমাকে কথা শেষ করতে দিবা? জি শিওর। প্রশ্ন করার আমি প্রশ্ন তোমাকে তো বলছি, তুমি যা বলবে আমি প্রশ্নের জবাব দেবো। তাহলে আপনি তো জাতীয় নেতা, আপনি ঐক্যবদ্ধ রাখবেন। আমি যখন 91 সনে যে পদক্ষেপটা নিয়েছিলেন, সেই পদক্ষেপে আমি সমর্থন করি না, বিরোধিতা করেছিলাম। সেই ঐক্যটা কি আপনার জন্য ভালো হয়েছিল? 91 থেকে 96 সনকে সরকার পতন করতে জামাত কি অবদান রাখে নাই? জামাত কি আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আপনার ওই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করে আপনার ক্ষমতাচ্যুত করে নাই? আপনি যখন 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, সেই নির্বাচন কি জামাত বয়কট করে নাই? সেদিন আমাদের কথা শুনলেন না আপনি। তারপরে আবার 2001 সনে গিয়ে আপনি তাদের করলেন। আপনি 5 বছর বিরোধী দলে থাকলেন, সংসদে গেলেন না, সংসদ বয়কট করলেন, লাগাতার সংসদ বয়কট করলেন, এবং সংসদে আপনি ন্যূনতম বক্তব্য দিলেন না, আপনি সংসদে গেলেন না। আমি সেটা বলছি দেশমাতা খালেদা জিয়ার বেলায় করলেন না। তারপরে 2001 সনে আপনারা নির্বাচন করলেন একসঙ্গে, সরকার গঠন করলেন একসঙ্গে, 2জন মন্ত্রীও তাদেরকে দিলেন। তো সেদিন যে আমরা মানা করেছিলাম, তাহলে সেদিন আমাদের পাপ হয়েছিল। সেটা যদি আমাদের পাপ হয়ে থাকে, তা আজকে আপনারটা পাপ হয় নাই? সেই কথাটা আমি বলছি। আমি পাপ করেছি বলে আপনি পাপ কেন করলেন?
এবং আপনি এই পাপ করেছেন বলে আমি আজকে এর দৃশ্যত প্রতিবাদ করতে চেয়েছি। আমি আপনাকে বলেছি আপনাকে জবাব দিতে হবে, বাংলাদেশের মাটিতে এসে পা ফেলার সঙ্গে সঙ্গে আপনার জবাব দিতে হবে যে আমরা কি জামাতে ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিলাম? আমাদের মুক্তিযুদ্ধটা কি কোন রাজনৈতিক দলের বিপক্ষে ছিল? না, এটা পাকিস্তান হানাদার সামরিক বাহিনীর বিরুদ্ধে ছিল। আমরা তো পাকিস্তান কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে করে নাই, পাকিস্তানের মুসলিম লীগের বিরুদ্ধে করে নাই, ভুট্টোর পিপিবির বিরুদ্ধে করে নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তানি হানাদার সামরিক বাহিনীর বিরুদ্ধে, যে হানাদার সামরিক বাহিনী বাংলাদেশের মানুষকে লক্ষ লক্ষ মানুষ আমরা এটুরি করতে বলি, এখানে লক্ষ লক্ষ মানুষ তো মারা যায় নাই, কিন্তু আমরা সেটা একটা স্লোগান হিসাবে বলি, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মা বোন ইজ্জত নষ্ট করেছে, কিন্তু এটা রিটোরি করতে মনে বলেছি। কিন্তু সেইখানে আপনি এতদিন পরে অভিযোগ আনতেছেন রাজনৈতিক দলের বিরুদ্ধে, এটা কতটুকু আপনার সমুচীন হয়েছে? আপনি জামাতের বিরুদ্ধে কথা বলবেন, কথা বলেন, কিন্তু আজকে এখন কি সময়? এখন জামাতের সঙ্গে বিরোধ মানে কি আপনি ফেসিস্ট সরকারকে সুযোগ করে দিচ্ছেন না? তাহলে আপনার উদ্দেশ্যটা কি? যে আপনি ক্ষমতায় যেতে না পারলে অন্যকে ক্ষমতায় যেতে দিবেন না, এই ধরনের পরশ্রী কাতরতা নিয়ে কি আপনি মাঠে নেমেছেন? তাহলে আপনাকে আপনি যা ইচ্ছে তা করে যাবেন, সেটা মেনে নিতে হবে। আর এখন আমি কেন অংশগ্রহণ করলাম জামাতের পক্ষে? কারণ আমি তো একটা আত্মপরিচয়হীন ব্যক্তি। আমি তোমাকে বলেছি যে আমি এখন একা, আমার পরিচয় নাই, আমি কোন রাজনৈতিক দল নাই, আমার কোন দল নাই। কারণ একা তো রাজনীতি হয় না। আমি তো গত 1 বছর ধরে অনেক চেষ্টা করছি, তোমার বক্তব্যে, তোমার অনুষ্ঠানে আমি অনেক বক্তব্য রেখেছি, কিন্তু এটা তো ব্যক্তির বক্তব্য, এটা কোনো গোষ্ঠীর বা সম্প্রদায় বা কোনো দলের বক্তব্য নয়। ফলে সেটা কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি করা যাচ্ছে না, রাজনৈতিক কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে না। অথচ আজকে দেখো একদিনে কি ধরনের চাপ সৃষ্টি হয়েছে। আজকে দেখো একদিনে আমাদের কতটুকু করতে পেরেছি। আমি একটা দলে গিয়েছি বলে, আজকে সে দলের পক্ষে কথা বলেছি বলে অনেকের টনক নড়েছে। আমি তো বলেছি যে আমি আজকে জামাতে অংশগ্রহণ করেছি এটা প্রমাণ করার জন্য। আমি জামাতের ম্যানিফেস্টো পড়ে দেখেছি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী 1980 সনে প্রতিষ্ঠিত হয়েছে। জিয়া রহমান এই দলের অনুমোদন দিয়ে গেছেন। জিয়া রহমান তো আগে যে ধর্ম নিয়ে রাজনীতি করা যেত, যুদ্ধাপরাধীর রাজনীতি করা নিষিদ্ধ ছিল, ধর্ম নিয়ে রাজনীতি করা নিষিদ্ধ ছিল, এটা 1977 সনে এটা উঠিয়ে দেওয়া হয়েছে। উঠিয়ে দিয়ে নতুন আইন করা হয়েছে এবং সেই নতুন আইনের আওতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামী সহ আরো অনেক রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ, এরা সবাই 1980 সনে নতুন করে সনদ পায়, নতুন করে নিবন্ধন পায়। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল, তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, তার মধ্যে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ ছিল, তার মধ্যে ন্যাশনাল আওয়ামী পার্টি অফ ন্যাপ ছিল, ন্যাশনাল আওয়ামী পার্টি দুইটাই ছিল, ভাসানী ন্যাপ ছিল। এরকম 1980 সনে বাংলাদেশ জামাতে ইসলামী একটা দল ছিল। এখানে ইতিহাসকে বিকৃত করলে চলবে না। এখানে জামাতে ইসলামের গঠনতন্ত্রে তারা পরিষ্কার বলেছে, আমি তোমাকে একটু পড়ে শোনাতে চাই, তোমার আমার ধারণা তো সঠিক না। তারা লিখিতভাবে তাদের গঠনতন্ত্রে তারা স্পষ্ট উল্লেখ করেছে, আমি তোমাকে একটু পড়ে শোনাতে চাই। যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে, তার মানে এই রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছে। এই মর্যাদা লাভ করিয়াছে মানে কি, প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে তো সে স্বীকার করে সে বলছে, সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। তাহলে বাংলাদেশ জামাতে ইসলামী যুদ্ধাপরাধী দল কি করে হলো? পাকিস্তানপন্থী দল কি করে হলো? তারা কি করে পাকিস্তানের লিগাসি তারা বহন করে? তারা তো জামাতে ইসলামী বাংলাদেশ না যে তারা জামাতে ইসলামী পাকিস্তানের লিগাসি বহন করবে। তারা তো নতুন একটি রাজনৈতিক দল, যেমন আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই বাকশালের মধ্যে, সেখান থেকে আবার আওয়ামী লীগ নতুন করে 1980 সনে ডক্টর মালেক উকিলের নেতৃত্বে
আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে মালিক উকিল সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগ গঠিত হয়েছিল। সেখানে বাকশালও গঠিত হয়েছিল রাজ্জাকের নেতৃত্বে, আব্দুর রাজ্জাক ভাইয়ের নেতৃত্বে। তারপরে সেখানে বিএনপি বলে কোনো পার্টি ছিল না 1969-এর আগে। সেখানে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেও একটি রাজনৈতিক দলের নতুন জন্ম হয়েছিল। তাহলে এগুলো তো সব বাংলাদেশ, এদের নতুন পরিচয়, এবং এরা স্বাধীনতার পক্ষের দল। আজকে যারা জামাত করে, যেমন জামাতের আমির সাহেব আজকে আমার সঙ্গে তার বয়স মিলাচ্ছিলেন, ওনার পাওয়া গেল ওনার বয়স এখন 69 চলতেছে। তাহলে ওনার বয়স যদি এখন 69 চলে 2025 সনে, তাহলে 71 সনে ওনার বয়স ছিল 73 থেকে 14 বছরের একজন লোক কি এই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, মা বোনের ইজ্জত নষ্ট করেছিল। আর এই ভদ্রলোক না করে পারছি না, আমি আসতেছি, আমার কথা শেষ করে দাও। এই ভদ্রলোক ছাত্রলীগ করেছে, এই ভদ্রলোক বৈজ্ঞানিক ছাত্রলীগ করেছে, এই ভদ্রলোক পরবর্তীতে ওই জাসদ করেছে। তিনি আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির, পরোয়ার সাহেব একই। এই বাংলাদেশে যারা আজকে সদস্য জামাত ইসলামের, তারা সবাই ভাই বোন, জন্মগতভাবে বাংলাদেশী। তারা পাকিস্তানের লিগাসি তুমি বারবার তার কাঁধে কেন দিবা? আমরা আওয়ামী লীগের সে বয়ান কেন শুনতে হবে? এই বয়ান ভাঙতে হবে, এবং এই বয়ান ভাঙ্গার জন্য আমি জামাত ইসলামে অংশগ্রহণ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে আমি বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করব, দরে দরে গিয়ে বলবো যে এই বর্তমান যে বাংলাদেশ জামাত ইসলাম আছে, এরা যুদ্ধবাদী দল নয়, এরা পাকিস্তানি দল নয়, এরা পাকিস্তানের লিগাসি বহন করে না, এরা মুক্তিযুদ্ধের কোনো অংশ নয়, তারা মুক্তিযুদ্ধের সময় ছিল না, তাদের জন্ম হয় নাই। যেমন বিএনপির জন্ম হয় নাই, তেমন তাদেরও জন্ম হয় নাই। আর যাদের জন্ম হয়েছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের সবার বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, অনেকে মারা গেছে। কাজে ওই লিগাসি দিয়া তুমি তাদেরকে আর কলঙ্কিত করতে পারবে না। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুধু আমি একা না, তুমি আগামীতে দেখবে আরো অনেক মুক্তিযোদ্ধা এই দলে অংশগ্রহণ করবে। আমরা এই দলের কলঙ্ক মোচন করব। আমরা বিএনপি যদি রাজাকার দিকে নিয়ে দল করতে পারে, আলিমের মতো একটা কিলারকে নিয়ে দল করতে পারে, মন্ত্রী বানাতে পারে, ওই পন্ডিকে নিয়ে যদি দল বানাতে পারে, যে ছিল মুসলিম লীগের শান্তি বাহিনীর লোক, তারা যদি ভৈরব থেকে মুস্তাফিজুর রহমানের মতো লোককে দিয়ে যদি তারা দল এমপি বানাতে পারে, যে ছিল শান্তি কমিটির ভৈরব শাখার প্রধান, তাহলে সেখানে জামাত কি দুষ্টা করলো যে জামাতকে তোমরা আজকে একঘরে করে রাখবা? কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ থেকে আমি জামাতে অংশগ্রহণ করেছি। জামাতকে যুদ্ধাপরাধী দল যারা বলবে, আমি তাদের সঙ্গে বাহাস করতে রাজি আছি। যুক্তি তর্ক দিয়ে আমি বুঝাতে চাই যে তোমরা ভুল তথ্য দিয়ে করছো। আজকে আমরা মুক্তিযোদ্ধারা অনেক মার খেয়েছি। তোমরা আমার জিয়াউর রহমানকে রাজাকার বানিয়েছো। শেখ হাসিনা নেককারজনক ভাবে খারাপ ভাষায় জিয়াউর রহমানকে রাজাকার বলেছে। তখন তোমাদের মায়া লাগে নাই? তখন তোমাদের এই তথাকথিত মুক্তিযোদ্ধা ভাইরা, ভাতা খাওয়া মুক্তিযোদ্ধারা, ভাতাররা 47,000 লোককে ভাতা দিয়েছে সেনা কল্যাণ থেকে শেখ হাসিনা। এই 47,000 ভাতার কোথায়? এই মুক্তিযোদ্ধারা কোথায়? আজকে যে মুক্তিযোদ্ধা সংসদ আবার পুনর্গঠিত করা হচ্ছে, এই ভাতাররা কেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে না? কেন তারা আজকে মাঠে নামে না? কেন আজকে 16ই ডিসেম্বর যথাযথ পালিত হচ্ছে না? কেন 14ই ডিসেম্বর যথাযথ সম্মানের সঙ্গে পালিত হচ্ছে না? এই কথাগুলো তারা কেন বলে না? আজকে তো জামাত সে প্রোগ্রাম করতেছে, জামাত সে অনুষ্ঠান, জামাত কালকে কবরস্থানে ফুল দিতে যাবে, জানাতে যাবে, জামাতের শ্রদ্ধা জানাতে যাবে। তো সেখানে আজকে তোমরা মুক্তিযোদ্ধারা কেন, এই ভাতা খাওয়া মুক্তিযোদ্ধারা কোথায়? তারা কেন আজকে আসো না? তারা কেন শেখ হাসিনার জন্য জীবন দিলে না? তোমরা বেঈমানি করবা আর তোমরা সুখে থাকতে চাইবা। এক ব্যবসা পাইছো, আমাদেরকে অপমানিত করেছো। মুক্তিযোদ্ধাকে তোমরা ব্যবসার পণ্যের রূপান্তরিত করেছো। তোমরা সিনিয়রিটি দিয়ে, তোমরা ভাতা দিয়ে, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা করে, সার্টিফিকেট বিক্রি করে তোমরা মুক্তিযোদ্ধাকে একদম পদদলিত করেছো, অপমানিত করেছো। তোমরা কোটা দিয়ে মুক্তিযোদ্ধাকে আজকে ছাত্রদের সামনে আমাদেরকে হেওয়া করেছো, আমাদের সন্তানদেরকে ছোট করেছো। তাদেরকে আজকে কোটাধারী করে বিশ্ববিদ্যালয়ে, কলেজে তারা মাথা উঁচু করে চলতে পারে না। এটার জন্য দায়ী কে?
আমরা এই বয়ান পরিবর্তন করতে চাই। আমরা এই বয়ান পরিবর্তন করে জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশে জন্মগ্রহণ করে একটি রাজনৈতিক দল, এরা যুদ্ধাপরাধী নয়। আজ থেকে দয়া করে কেউ তাদেরকে যুদ্ধাপরাধী বলবেন না। আমরা আপনাদেরকে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দিব। স্ট্রেট ফরওয়ার্ড যে প্রশ্নটা করতে চাই, আপনি এতদিন পরে এসে কেন জামাত যুদ্ধ অপরাধী না, মুক্তিযুদ্ধ বিরোধী না, আপনি এই বয়ান দিচ্ছেন কেন বলছেন? আমি যদি সমালোচকের দৃষ্টিতে বলি, এই জন্য বলছি, এই জন্য বলছি মুক্তিযুদ্ধ এতদিন বলেননি আপনি, এই জন্য বলছি তারেক রহমান তার বাপ যে রাজনৈতিক দলকে অনুমোদন দিয়ে গেছে, সেই দলকে গালি দেওয়ার মতো দৃষ্টতা তারেক রহমান কোথায় পাইল? তারেক রহমান সেই লাইসেন্স কোথায় পাইল? তারেক রহমান একটা দলের সভাপতি হয়েছে বলে আরেকটি রাজনৈতিক দলকে অকথ্য ভাষায় গালাগালি করবে, এই লাইসেন্স সে কে দিয়েছে? আমি ধরে নিলাম হ্যাঁ, তার বাপকে যখন রাজাকার বলা হয়েছিল তখন সে কোথায় ছিল? আমি ধরে নিলাম তারেক রহমান ভুল করেছে, ধরে নিলাম তারেক রহমান ভুল করেছে, কিন্তু আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমানের এই বক্তব্যের প্রতিবাদে আমি অত্যন্ত গর্বের সঙ্গে আমি জামাতে ইসলামে অংশগ্রহণ করেছি, তারেক রহমানের এই বক্তব্যের প্রতিবাদে। জামাত বলছে, জামাতের বিবৃতি আজকে যেটা এসছে যে আপনি তার সমস্ত নিয়ম কানুন, তার নীতি, আজীবন তার সমস্ত দর্শন সেটা মেনে নিয়ে মুক্তিযুদ্ধের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে আপনি আস্থা রেখে আপনি সেখানে জয়েন করেছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনি যেই দলকে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী না বলছেন, আজকে যদি আওয়ামী লীগ, এই আওয়ামী লীগই তার নাম পরিবর্তন করে অন্য একটা নামে রাজনীতি করে, কিন্তু দর্শন আদর্শ আগেরটাই থাকলো। 1971 গোলাম আজম তিনি রাজাকার ছিলেন, তার যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত। সেই মানুষগুলোর যেই দল, সেই দর্শন নিয়েই তো আজকে যে শফিকুর রহমান সাহেব বলছেন যে তিনি জাসদ করতেন বা বৈজ্ঞানিক ছাত্রলীগ করতেন, আপনিও একসময় জাসদের সঙ্গে ছিলেন বলে আলাপ আছে বিভিন্ন জায়গায়। তো সেটা করে থাকলে আপনার দর্শন তো আদর্শ তো সেই গোলাম আজমের আদর্শই আপনাদের। আমি কোনোদিন জাসদ করি নাই, আমি জাসদ করি নাই, আমি কোনোদিন আমি বাংলাদেশে কোন রাজনৈতিক দল করি নাই। বিএনপির আগে আমি সেনাবাহিনী ছিলাম। আপনি যেটা বলছেন, আমি তোমার প্রশ্নের পরিষ্কার জবাব দিচ্ছি। শেখ হাসিনা হতো বঙ্গবন্ধুর হত্যার পরে কানে মুস্তেকা দিয়ে, নাকে মুস্তেকা দিয়ে ওই বাকশাল ভেঙ্গে আওয়ামী লীগ করেছিল। বাকশালের লিগাসে কি শেখ হাসিনাকে বহন করতে হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল করেছিল, তখন কি তাকে মুজিববাদের আদর্শ বজায় রাখা যাবে না? তারা কিন্তু মুজিববাদ বলে, বাকশালকে অ্যাভয়েড করলেও তারা বলে মুজিববাদ মানা যাবে না। আওয়ামী লীগ স্বীকার করে না, মুজিববাদ তো ভারতীয়বাদ। মুজিববাদ বলে তো মুজিব নিজেই স্বীকার করেন নাই, বঙ্গবন্ধু নিজেই বলেন নাই তার কোনো মুজিববাদ নাই। এটা তো ভারতের এখনকার আওয়ামী লীগকে কেন মুজিববাদ দিয়ে দোষ দেওয়া হয়? এখানে যদি কোনো রাজনৈতিক দল তার সময়ের সঙ্গে তাল মিলিয়ে পট পরিবর্তন হয়, তারা যদি তাদের অবস্থাকে পরিবর্তন করে, তাহলে তুমি তাকে তোমার দাদা কি করে গেছে তার জন্য তোমার নাতিকে তুমি কে শাস্তি দিতে পারবা? তোমার বাপ দাদা জমিদার ছিল, এখন কি তোমাকে জমিদারিকে ফিরিয়ে দিবে? এটা তো আপনি আমাকে সুযোগ দিলে আমি আমার প্রশ্নটা ঠিক আমাকে আমার প্রশ্ন তুমি প্রশ্ন করছো, আমার জবাবটা শেষ করতে দাও। কাজে আমি কেন তাদেরকে সেটা দিব এবং তাদের রাজনীতি করার অধিকার তুমি কেন হস্তক্ষেপ করে? এই ছেলেগুলা তো এখন যারা জামাতে ইসলামী করে তারা তো বাংলাদেশে জন্মগ্রহণ করে, তাদের জন্মগত অধিকার। তুমি সেই অধিকার কি করে, তার দাদা কি করে গেছে, বাবা কি করে গেছে, পর ঠাকুর কি করে গেছে? আমার তো 14 গোষ্ঠী আগে হিন্দু ছিল, আমি কেমন হিন্দু পূজা করব? আমরা বাংলাদেশে শতকরা প্রতিটি মুসলমান আমরা হিন্দু ছিলাম, পাক ভারতের প্রতিটি মুসলমান আমরা হিন্দু ছিলাম, এবং আরবের প্রতিটি মুসলমান আমরা কাফের ছিলাম। তাই বলে কি আমার কাফেরদের বিচার করা হবে আমাকে? আমরা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তিত অবস্থাতে আমরা কি করেছি, সময়ের সঙ্গে আমরা কিভাবে বিহেভ করেছি। আমরাই তো লড়কেলেঙ্গে পাকিস্তান করে আনছিলাম। বঙ্গবন্ধু তো লড়কেলেঙ্গে পাকিস্তানের একজন প্রথম সারির সৈনিক ছিলেন। সোহরাওয়ার্দী সাহেব আন্দোলন করেছে, কলকাতা রায়ট করেছে কলকাতাকে বাংলাদেশে অংশ করার জন্য, উনি পারেন নাই। ওনারা তো রায়ট করেছেন, ওনারা তো লড়কেলেঙ্গে পাকিস্তান করেছেন, ওনারাই তো আবার বাংলাদেশে স্বাধীন করেছেন। তাহলে সময়ের সঙ্গে মানুষের পট পরিবর্তন হবে। আমার সন্তান আমার সঙ্গে থাকবে না,
আমার 2 সন্তান আছে, 2 সন্তান, 1 সন্তান বিএনপি করে না, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলে গেছে। আমি কি আটকে রাখতে পারবো থেকে? আমার নাতি প্রথম দিনে দেখলাম 5ই আগস্টে বিকালবেলা দেখলাম তার ফেসবুকে, না, নৌকাকে ডুবাইয়া ধানের শীষ ঘরে আনবো না, বুঝছো না? এটা আমার নাতি লিখতেছে, বলো আমি তাহলে কি বলবো? তারপরে বলার পরে দেখি কদিন পরে দেখি, আমার একদিন পরে দেখি তাকে, সে আমাকে ফেসবুক থেকে ডিলিট করে দিছে। তো এই যে নতুন প্রজন্মকে তুমি কেমনে ঠেকা রাখবা? নতুন প্রজন্মকে, তোমার আমার প্রজন্মের পরে নতুন যে প্রজন্ম আসতেছে, এখন তোমার এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য এতক্ষণ সময় নিচ্ছি, কারণ আমাকে তো আমার প্রশ্নটা একটু সময় নেবে, প্রশ্নটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে 71-এ মুক্তিযুদ্ধের সময়ে জামাতে ইসলামী দলগতভাবে পাকিস্তানকে সার্বিক সহযোগিতা করেছে, এবং সেই সময় পাকিস্তানিরা, ধরেন সে নিজে যুদ্ধ করে নাই, যাদেরকে মারা হয়েছে জামাতে ইসলামী, আলবদর, রাজাকাররা তাদেরকে দেখিয়ে দিয়েছে। সেই অপরাধ, সেই জন্য এখনকার যে জামাত অভিযুক্ত, তারা কখনো ক্ষমা চায় নাই। আমি ধরে নিলাম আপনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তারা ক্ষমা চায় নাই, ক্ষমা চাওয়ার কথা কেউ বলেও না। এবং সেই মুক্তিযুদ্ধকে আপনি বলছেন যে জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করে নাই। এই জন্য আমি প্রশ্ন তুলছি যে আপনি সেই সময় কি এখন জামাতে জয়েন করবেন বলেই আপনি বলছেন যে জামাতে ইসলামী তখন করে নাই? তারেক রহমানের কথা আপনি বলছেন, তারেক রহমান তার রাজনৈতিক ভুল করেছে, এইটার প্রতিশোধ নিতে গিয়ে আপনি জামাতে যোগ দিবেন, তাহলে আপনার যে আদর্শ, আপনি কি তাহলে কোনো সুবিধা নেওয়ার জন্য বা নির্বাচন করার জন্য, অথবা আগামীতে জামাত ক্ষমতায় আসতে পারে, আপনি একটা কমফোর্ট জোনে থাকতে চান? এই অভিযোগগুলো উঠছে, আমার কথা না। আপনি ফেসবুক, সোশ্যাল মিডিয়া আপনি নিজেও দেখেন, পাশাপাশি দর্শকদের প্রতি সেকেন্ডে বক্তব্য যে আপনি কি কোনো সুবিধা নেওয়ার জন্য আপনি বাংলাদেশের দলবাজির রাজনীতির কিন্তু অসংখ্য উদাহরণ আছে। আমরা তো জন্ম থেকে শুনে আসতেছি, পাঁচে লোকে কিছু বলে, এটা সত্যেন্দ্রনাথের কবিতায় পাঁচে লোকে কিছু বলে, এবং সেই চিন্তা করতে গেলে কোনো কাজ করা যাবে না। আর কিছু জ্ঞান পাপী আছে, তুমি যেই কাজটা করবা সেই কাজটায় তারা প্রতিকূল সমালোচনা করবে। আমার তো এই 50 বছর রাজনীতি দেখে আসছি, আমি যখন সংসদে গেছি তখনও দোষ, যখন আমি জামাতের বিরুদ্ধে কথা বলেছি তখনও আমার দোষ। শুধু দোষ না, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কত বড় দোষ তখন করেছি, আর এখন তো করবেই। একটা জিনিস আমি তোমাকে বলতে চাই আতিক রহমান পুনিয়া, আমরা মৌলবাদী হতে পারবো না, অতীতকে টেনে আমরা করতে পারবো না। আমরা বর্তমান রচনা করব ভবিষ্যতের জন্য। আজকে বাংলাদেশের রাজনীতিটা এই প্রজন্মের হাতে, আমার হাতে, তোমার হাতে নয়। তুমি রিপোর্ট করবা, আমি রাজনৈতিক একটা দর্শন হিসাবে আমি বক্তব্যটা তুলে ধরবো। ক্রিয়া প্রতিক্রিয়া আমার বিষয় না, ক্রিয়া প্রতিক্রিয়া এই প্রজন্ম করবে, তারা দেখবে। আমারটা যদি ভালো লাগে তারা গ্রহণ করবে, ভালো না লাগলে তারা গ্রহণ করবে না। আমি তাদের কাছে দায়বদ্ধ না, তারাও আমার কাছে দায়বদ্ধ না, কিন্তু আমার যে কোনো কাজ করার অধিকার আমার আছে। আমি এখন এখানে দেখেছি যে এই রাজনীতিতে আমরা, তুমি যেটা বলছো পাকিস্তানিরা, দেখো আমাদের অনেকেরই জানা নাই, আমি রিসার্চ করতে গিয়ে দেখেছি 94,000 লোক সারেন্ডার করে যাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে 29,000 ছিল রাজাকার, আলবদর, আলসামস, প্যারামিলিশিয়া, যারা ভারত থেকে হয়ে চলে গেছে। এই 29,000 লোকের হিসাব তো আমরা নেই। 29,000 লোক চলে গেছে। আর বাংলাদেশে যেগুলো পড়েছিল, এরা নিরীহ, এরা চাকরি খাতিরে ব্রিজ পাহারা দিছে, রাজাকার পাহারা দিছে, এরা তো জীবন বাঁচানোর জন্য আনসার বিডিপিতে গেছে। তারা তো কোনো রাজনৈতিক দলের কারণে যায় নাই। ইলেকশনের সময় সেটা সহযোগিতা করা, এটা সহযোগিতা করে না, এটা তার পেটের ধান্দায় কাজ করতে হয়েছে। তাহলে তো ওই যে শুয়োরের বাচ্চারা ঢাকা শহরে চাকরি করছে, ওই শুয়োরের বাচ্চারা ধরো না কেন? অবশ্যই তারা, অবশ্যই সেই সময় যারা পাকিস্তান সরকারের অনুগত্য প্রকাশ করেছে তারা বাংলাদেশ বিরোধী। কোনো এমকে আনোয়ারকে ধরো নাই কেন? যে ডিসিগিরি করেছে 16 ডিসেম্বর পর্যন্ত ঢাকা শহরে, ঢাকার ডিসি ছিল, তাকে ধরো নাই কেন? সমালোচিত হয়েছেন ওনারা। কিন্তু তুমি বাংলাদেশের আতেল দাও, এই সচিবালয়ের লোকগুলোকে কুত্তার বাচ্চা দেখে ধরো না কেন? এগুলা কি করছে? এরা তো পরে সচিব হয়ে বাংলাদেশের সবচেয়ে মজা খাইছে। বলো, যদি বলি তাদের প্রতীকী হিসাবে আপনাকে ধরছি, আমরা জানতে চাই, উত্তর চাই। সেই সময়ে যদি প্রতীক হিসাবে আমি যুদ্ধে গেছি, আমার বাপ তো যুদ্ধে যায় নাই, আমার চাচা যায় নাই, আমার মামু যায় নাই, আমার খালু যায় নাই, তারা আমার বয়স, কিন্তু আমার ছোট ভাই গিয়েছে, কিন্তু আমার চেয়ে বয়সে মামু যে সে যায় নাই। কাজে তারা কি সবাই রাজাকার ছিল? তারা কি সবাই আলবদর ছিল, আলসাম ছিল?
এখানে মালেক উকিলে ডক্টর মালেকের নেতৃত্বে একটা নতুন সরকার হয়েছিল, নির্বাচন করেছিল। সেই নির্বাচনে 3 জন আওয়ামী লীগের লোক অংশগ্রহণ করেছিল, সেখানে 2 জন জামাতের লোক অংশগ্রহণ করেছিল, আব্বাসী সাহেব এবং আরেকজন কি নাম ভুলে গেছে, তারা অংশগ্রহণ করেছিল। তারা তাদের লোক দিয়া সেনাবাহিনীকে সাহায্য করেছে। এখনো তো সেনাবাহিনীকে সাহায্য করার জন্য কিছু লোককে তোমরা নিয়ে আইসিসিতে দাঁড় করে দিয়েছো। আওয়ামী লীগের সেনাবাহিনীকে, আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীর অফিসারদেরকে তোমরা অন্যায়ভাবে আজকে আদালতের আইসিসিতে কাট করে দাঁড় করে দিয়েছো। তাদের পক্ষে কথা বলছো তোমরা? কেউ তাদের কথা বলছো না। কাজে এখন সৈনিকের পক্ষে, সরকারের পক্ষে তো কিছু লোক থাকবে, তারা অপরাধ করেছে কিনা দেখো। এই যে কালকে 14ই বুদ্ধিজীবী দিবস করবা, এটা তো বিহারিরা মেরেছে, সবাই জানে বিহারিরা মেরেছে। কিন্তু ওই বিহার দিকে তুমি ধরো, এত যুদ্ধ অপরাধী হইয়া ওরা তো ওই সারেন্ডার করে চলে গেছে পাকিস্তানে। জামাত এবং রাজাকারদের সমর্থন ছিল বিহারীদের প্রতি সেই সময়। রাজাকার যারা ছিল তারা তো সবাইকে নিয়ে চলে গেছে, পাকিস্তানে নিয়ে চলে গেছে। পরবর্তীতে যখন জিয়াউর রহমান তাদেরকে আসার সুযোগ দিয়েছে, তারা অনেকে আসছে এবং বাংলাদেশে আসছে। এটা তো জিয়াউর রহমান সাহেব সুযোগ দেওয়ার কারণেই গোলাম আজম সাহেব দেশে আসছেন, শেখ হাসিনা দেশে আসছেন, এবং অনেকে ডক্টর কামাল হোসেন দেশে আসছেন, এবং অনেক লোক তো দেশে আসছেন জিয়াউর রহমানের উদারতার কারণে। কাজে এখানে তো বুঝতে হবে জিনিসটা, তুমি জাতিকে বিভক্ত করার চেষ্টা করতেছো কেন? ঠিক আছে, তারা 71 সনে অপরাধ করেছে, তার জন্য যারা ছিল তারা শাস্তি পেয়েছে, শাস্তি দেখ। কিন্তু যারা 71 সনে জন্মগ্রহণ করে নাই, তাদেরকে তুমি ক্ষমা চাইতে কেন বলবা? কোন যুক্তিতে বলবা? কি কারণে? কারণ তারা 71-এর যে দর্শন, সেই দর্শন এখন ওন করে। তারা এখনো 71-এ তাদের দলের অন্যায়ের কারণে তারা ভুল স্বীকার করেনি। বরবে রুস্তম ডাকাত ছিল, নাম শুনছো না তুমি? তোমার বাড়ি 10 গ্রাম। আপনি যদি আওয়ামী লীগকে ভুল স্বীকার করতে বলেন, ক্ষমা চাইতে বলেন। রুস্তম ডাকাতের নাম শুনছো? বরবে রুস্তম ডাকাত ছিল। আজকে বরবের সবচেয়ে শিক্ষিত পরিবার হলো রুস্তম ডাকাতের পরিবার। তারা বড় রফিকুল ইসলাম কলেজ করছে, বরবের যত উন্নতি করছে এই রুস্তম ডাকাতের ছেলে মেয়েরা, নাতিরা। এখন কেউ ডাকাতের জন্য কি তাদেরকে দায়ী করবা তোমরা? তুমি ভরসা ডাকাত ছিল, সে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, সে তোমার অষ্টগ্রামের ভরসা ডাকাত, মনে পড়ে? নাম জানো, শুনছো নাম? ভরসা ডাকাতের নাম করে ডাকাত ছিল, কিন্তু সে মুক্তিযুদ্ধে আইসা সে তার ডাকাতি কলঙ্ক মুছে ফেলেছে। তখন কি তাকে শাস্তি ডাকাতি করতে পারে না? যুদ্ধের পরেও তারা অপরাধ করেছে, জড়িত হয়েছে, সেই সব ইতিহাসও জানি। কিন্তু একটা কথা বলে হুমায়ুন আজাদ বলে গেছেন, একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না, একজন রাজাকার সবসময় রাজাকার। সেই যুদ্ধের পরে বর্ষা ডাকাতকে মানুষ পিটায় মারা ফেলেছে, এই যুদ্ধ পরবর্তী এই কাজগুলো করার জন্য। তুমি আজকে বড় করো 75-এ যে মুক্তিযোদ্ধারা যে কাজটা করছে 15ই আগস্টে, তুমি কি সমর্থন করো সেটা? আমার মুক্তিযুদ্ধ বাইরে তো করেছে, তুমি কি সমর্থন করো 15ই আগস্টের ঘটনাকে? 7 নম্বরে যে ঘটনা করছে সেটা কারা করেছে? আমার মুক্তিযুদ্ধ বাইরে তো করেছে। জিয়াউর রহমানকে যারা হত্যা করেছে তারা কারা হত্যা করেছে? আমার মুক্তিযুদ্ধ বাইরে তো হত্যা করেছে। বলো, আজকে সেদিন তুমি যে 2 জন কলেজ সাহেবের নাম বললা, ব্রিগেডিয়ার সাহেবের নাম বললা, তারা তো এই সেনাবাহিনীর সদস্য। তাদেরকে কোনো কথা বলতে চাচ্ছ? তারা তো তোমাদের কথার বাইরে কাজ করতেছে, তাদেরকে প্রশ্ন করতেছে না, তারা জিজ্ঞাসা করছো না। কিন্তু আমরা যখন সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছি, সত্য কথা বলার চেষ্টা করছি, কারণ সত্যটা আল্লাহ এখানে আমাদেরকে হেফাজত করেছে। আল্লাহ আমাদেরকে বলেছে তোমার কাছে এটা গচ্ছিত রাখছি, এটা আল্লাহর আমানত। আমানতটা আল্লাহ যখন চাইবে তখন আমাকে দিতে বাধ্য হবে। তা আমি তো সত্যের কারণে এই কথা বলছি, আমি তো কোনো স্বার্থে বলছি না। আমি তো এখন তুমি বলো আগামী দিনে যদি আপনি 2 বেলা ভাত খান, তাহলে তো ওই 2 বেলা ভাত খাওয়ার তো কথা না, আপনি তো 3 বেলা ভাত খাওয়ার কথা ছিল, তাহলে 1 বেলা ভাত আমার স্যাক্রিফাইস করা হচ্ছে। আরেকজনে বলবে না ভাই, আপনি তো 3 বেলা খাওয়ার কথা ছিল, আপনি 1 বেলা খাওয়ার কথা ছিল, আপনি তো 2 বেলা ভাত খেয়েছেন, তাহলে এইটার জন্য সুযোগ পেয়েছেন। তো এইটা দ্রুকজনেরা বলবেই, শয়তান লোকেরা, এই পাষণ্ডরা, এই লম্পটেরা সবকিছুর এই নেগেটিভ চোখে দেখবে, বাঁকা চোখে দেখবে। পুনি আমি তোমাকে অনুরোধ করব, তুমি ওই শয়তানের চোখে দেখো না, ওই ইবলিশের চোখে দেখো না। ইবলিশ আদম সৃষ্টির মাহাত্ম্য দেখে নাই। ইবলিশ দেখছে আদমে কি করবে না করবে, আদম সৃষ্টি করলে পরে কি হবে, এটা ইবলিশের চোখে ধরা পড়েছে, আল্লাহর অন্য ফেরেশতাদের হাতে